কাইন্ড অফ সিরিয়াস এক্সারসাইজ। তো যাই হোক, একটু কম বোরিং মনে হতে পারে এই কারণে, আমি তো হালকা করার জন্য বলছি যে উই আর নাও প্রসিডিং যে কবি পক্ষ শুরু হতে যাচ্ছে। তো চারিদিকে রবীন্দ্র পূজার আয়োজন, আমি এভাবেই বলি, রবীন্দ্র পূজার আয়োজনে আমরা সব মাতোয়ারা। কিন্তু আমি গান টান জানি না, করতেও পারি না, কিন্তু বলি যারা গলা কাঁপিয়ে গান করেন এই লভিনু সঙ্গতব, তারা কতটা রবীন্দ্রনাথের সঙ্গ চান। তা আমি সঙ্গের সঙ্গে প্রসঙ্গটা ধরে আমি বলতে চাই, যারা রবীন্দ্র প্রেমী বলে দাবি করেন নিজেদের, তাদের সিংহভাগ রবীন্দ্রনাথকে জানেন না, বোঝেন না, বোঝার চেষ্টা করেন না, ভালোবাসেন না। রবীন্দ্রনাথের জীবিতকালেই একটু আনইউজুয়াল ভূমিকা করছি, একটা বড় গবেষণা হয়েছিল। শচীন্দ্রনাথ সেন সেই গবেষণাটা করেছিলেন, যার প্রথমটা গবেষণাপত্রটি বেরিয়েছিল এই নামে, পলিটিক্যাল ফিলসফি অফ টেগর। তারপরে ওটা দ্বিতীয় একটা বই আকারে বেরোয়, দ্য পলিটিক্যাল থট অফ টেগর। সেই বইটা ভূমিকাতে সেনমশাই লিখেছিলেন, টেগর ইজ মোস্ট টকড অ্যাবাউট বাট লিস্ট নোন। তাকে নিয়ে খুব বেশি বলা হয়, কিন্তু তার সম্পর্কে জানা বা জানার চেষ্টা এটা খুব কম হয়। তা আমি তার কথার সূত্র ধরে বলি, এখনো পর্যন্ত আমাদের এই দুর্ভাগ্যটার কোনো অবনোদন ঘটেনি। আমরা রবি ঠাকুরকে নিয়ে শুধু কথা বলতে অভ্যস্ত, তাকে জানার কোনো ইচ্ছে টিচ্ছে এসব বোধ করি আমাদের নেই। তবুও এটা একটা ফিউটাইল এক্সারসাইজ, এর কিছু মূল্য আছে, বিশেষ করে তোমাদের সিলেবাসে আছে। তার জন্যে লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম অ্যাট লিস্ট টু এ সার্টেন এক্সটেন্ট। সেই আশা থেকেই কিছু কথা বলা যায় অবতারণা করা। তা রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলতে গেলেই আমার প্রারম্ভিক কিছু কথা বলতে ইচ্ছে করে। তার মধ্যে প্রথম কথাটি হচ্ছে, রবীন্দ্রনাথ কোনো ঠাকুর ছিলেন না। আই রিপিট, রবীন্দ্রনাথ কোনো ঠাকুর ছিলেন না, তিনি একজন মানুষ ছিলেন, তার সময়কালে একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন, হয়তোবা সময়ের থেকে এগিয়ে থাকা একজন মানুষ ছিলেন। তো সেই মানুষ হিসেবে যদি রবীন্দ্রনাথকে আমরা বোঝার চেষ্টা না করি, শঙ্খে প্রদীপে ধূপে রবীন্দ্র আরাধনা তাকে অসম্মান করা, প্রয়োজন নেই রবীন্দ্রকে। মানুষ হিসেবে রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টাটা আমাদের কাছে অনেক বেশি প্রয়োজনীয়। তৃতীয় যে ইম্পর্টেন্ট কথাটা আমি বলতে চাই, দ্বিতীয় ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টেগর। তার ক্ষেত্রে একটু অন্যভাবে তাকে দেখা, see Tagore from a different perspective. How to? আমরা তাকে কবি হিসেবে দেখি, সাহিত্যিক হিসেবে দেখি, আমরা সোশ্যাল থিঙ্কার হিসেবে তাকে বলি। মাইন্ড ইট, উই আর দ্য স্টুডেন্টস অফ সোশ্যাল সায়েন্স। অর্থাৎ সোশ্যাল থিঙ্কার হিসেবে তাকে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি। আমি তার সাথে যোগ করতে চাই, শুধু থিঙ্কার নয়, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, শুধু কথায় নয়। আমার একটা লেখার শিরোনাম পল্লী সঞ্জীবনে রবীন্দ্রনাথ, একটা বই সম্পাদনা করেছিলাম, পরশমণি প্রদীপ তোমার। অনেক মানুষে লিখেছেন, আমি নিজেকে বলি হংসমধ্যে বপযথা। সুদীপ্তদা লিখেছেন, সুদীপ্ত কবিরাজ, প্রফেসর সুদীপ্ত কবিরাজ, আমাদের প্রফেসর সোমনলাল দত্তগুপ্ত লিখেছেন, প্রফেসর রাধারমন চক্রবর্তী লিখেছেন, নবনীতা লিখেছেন, এরকম বহু খ্যাতিমান মানুষ, পবিত্রবাবু লিখেছেন। তো সেখানে লেখাটি ছাপা আছে, আমার বইতেও আমি লেখাটা অন্তর্ভুক্ত করেছি। সেখানেও লিখেছি
কোটেশনে পল্লী সঞ্জীবনে রবীন্দ্রনাথ বলুন কর্মেও কথায়, অর্থাৎ শুধু কথায় না, শুধু থিঙ্কার হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ। উনি খুব রাগ করতেন যেন ওকে বারবার কবি বলে সম্বোধন করেন। রাগ করতেন তার কারণ ওনার এটা মনে হচ্ছে যে ওকে কবি বলে খাটো করে দেখানো হচ্ছে, ওর কাজটাকে অস্বীকার করার একটা প্রবণতা তার মধ্যে আছে। ওই জন্যে কলকাতা থেকে লোকজনকে শান্তিনিকেতনে ডেকে নিয়ে যেতেন এবং শান্তিনিকেতনে নিয়ে গিয়ে উনি বলতেন, আমি এখানে আপনাদের কবিতা শুনতে ডেকে আনিনি, গান শোনাতেও নয়, এখানে আমরা কি কাজ করছি আপনারা এসে দেখে যান, পারলে নিজেরা নিজেদের জায়গায় নিজেদের মতো করে, আমার মতো করে করতে হবে না, নিজেদের মতো করে কিছু করুন। অতএব এই যে তার একটা পরিচয় অ্যাক্টিভিস্ট হিসেবে, সেইটা আমাদের কাছে মিসিং। আমরা একটা অন্য রবীন্দ্রনাথকে, অন্য এবং অনন্য রবীন্দ্রনাথকে আমরা যদি চিনতে না পারি, তাহলে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমাদের ব্যাপার। এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। ইয়েট উই মাস্ট অ্যাডমিট দ্যাট হি ইজ আ পোয়েট পার এক্সেলেন্স। ওটা তো তার প্রধান পরিচয়, ওটাকে আমি লঘু করছি না, কিন্তু এইটা আমাদের মনে রাখতে হয়। এটাই হচ্ছে আমার কথা, যে তিনি শুধু কবি নন, তিনি সমাজ চিন্তক এবং তিনি একজন কর্মী রবীন্দ্র। 3 নম্বর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই কথা যখন বলছি আমরা কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট বা একজন ফিলসফার তিনি ছিলেন না। অতএব একজন ফিলসফারের লেখার মধ্যে যে বাঁধনি আমরা খুঁজে পাই, একজন পলিটিক্যাল সায়েন্টিস্টের মধ্যে রাজনৈতিক বিষয় অনুশীলনের যে রিগার্ড থাকে, আমরা টেগোরের মধ্যে সেটা আশা করতে পারি। অতএব সেইটা পাচ্ছি না বলে তাকে নেগলেক্ট করা, সেটা আরেকটা অপরাধ। তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন ওই লেখাটা, যেটা বলা হয়নি। শচীন সেন তার বইটা রবীন্দ্রনাথকে পড়ে মন্তব্য করতে দিয়েছিল, পলিটিক্যাল থট অফ টেগোর, এবং সেটা পড়ে টড়ে রবীন্দ্রনাথ নিজেই একটা প্রবন্ধ লিখে ফেলেছে। তার নাম হচ্ছে, প্রবন্ধটির শিরোনাম হচ্ছে রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত। সেটা কালান্তরে সেটা প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা লিখেছেন। দুটো ইন্টারেস্টিং কথা আমি বলবো। একটা হচ্ছে যে রাজনীতি আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে বাঁশি বাজানো। আমার কাজ রাজনীতি করা নয়, বাঁশি বাজানো। কিন্তু সাপে যদি কামড়াতে আসে তখন বাঁশিটাকে লাঠির মতো ব্যবহার করতে হয়। সাপে যদি কামড়াতে আসে বাঁশিটাকে লাঠির মতো ব্যবহার করতে হয়। আমি তাই করার চেষ্টা করি। এখান থেকে আমি একটু অমর্ত্যদার কাছে যেতে চাই। প্রফেসর অমর্ত্য মুখোপাধ্যায়, অনেক হয়তো নামটাও জানো। অমর্ত্যবাবু একটা খুব ভালো কাজ করেছেন পার্মানেন্ট ব্ল্যাক থেকে, খুব সুন্দর একটা বই বেরিয়েছে ওনার। সেখানে উনি বলেছেন ভূমিকাতে, Tagore must be understood in his totality. Just to understand Tagore's political philosophy from 5,000 odd pages of essays is simply odd avundric or non-Tagorean. তার লেখা প্রবন্ধের প্রায় 5,000 শব্দের যে রচনা আছে প্রবন্ধ সাহিত্যে, তার থেকেই যদি আমি তার সোশ্যাল থট, আমি যদি মনে করে থাকি যে সোশ্যাল সায়েন্সের ব্যাপার মানে এসব হচ্ছে শুকনো ব্যাপার, তত্ত্বের কচকচি, ওখানে রসকস নেই, তাই এখানেই যথেষ্ট, তাহলে ভুল হবে। তার গান, তার কবিতা, তার নাটক, তার উপন্যাস, এই সবটা নিয়েই টেগর মাস্ট বি আন্ডারস্টুড ইন ইটস টোটালিটি। আর সকালেই অয়নকে বলছিলাম একটা প্রসঙ্গে, মানে অয়নই কথাটা তুলেছে, আমি তুলিনি, দস্তুটি যা কিছু ওর আমার নয়। সেটা হচ্ছে এই ন্যাশনাল আশিস নন্দীর কথা। তা আমি ওকে বললাম যে একটা বই পারলে পড়ে নিই, আশিস নন্দীর লেখা দি ইলেজিটিমেসি অফ ন্যাশনালিজম।
তো এই যে ইলেজিটিমেসি অফ ন্যাশনালিজম, অবৈধতা, জাতীয়তাবাদের যে অবৈধতার জায়গাটা উনি বলেছেন, তার অ্যানালিসিসে ক্ষেত্র কি? তিনটে উপন্যাস রবীন্দ্রনাথ, যে তিনটে উপন্যাস না পড়লে রবীন্দ্রনাথের পলিটিক্যাল আইডিয়া বোঝা যায় না। গোড়া, 4 অধ্যায়, ঘরে বাইরে। তা ঘরে বাইরের কথাটা যখন বলেই ফেললাম, আমি একটু আনকনভেনশনাল হয়েতেই বলছি, তাতে হয়তো একটু জড়তা থাকে। সেটা হচ্ছে যে আমার খুব বিরক্ত লেগেছিল বঙ্গভঙ্গের শতবার্ষিকীতে, মানে 2005, যখন হই হই করে সব জায়গায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শতবর্ষ নিয়ে উদযাপন হচ্ছে, রবীন্দ্রনাথের কথাবার্তা আসছে। তা আমি একটা মহতী সভায় রসভঙ্গ করেছিলাম। আমার তো বেহারা কথা বলায় অভ্যাস। আমি বললাম অনেক বক্তাই 1905-এ রবীন্দ্রনাথের ভূমিকার কথা সবিস্তারে বললেন। হ্যাঁ, এই ভূমিকা অনবদ্য, যে রাস্তায় নেমে এসে রবীন্দ্রনাথ আন্দোলনে সামিল হচ্ছেন, বাংলার মাটি বাংলার জল রাখি পরিয়ে দিচ্ছেন। তো নানা ধরনের এজরা পাউন্ড লিখেছেন। ভাবতে পারেন একটা মানুষে গান গেয়েই একটা জাতি গঠন করে দিল। আবার ন্যাশনালিজম, একটা মানুষে গান গেয়ে একটা জাতি গঠন করে দিল। 32টা দেশপ্রেম পর্যায়ের গান লিখেছেন ওই 1 বছর। যারা বললেন আমি তাদেরকে একটু জিনিস করি, সম্মান জানাই, কিন্তু দয়া করে বলুন এই কথাটা কেন বললেন না যে 1906-এর পর কোথায় পালিয়ে গেলেন টেগোর? 1906-এর পর তাকে আর রাজপথে দেখা গেল না কেন? আমাকে একটা উদাহরণ দিন। আন্দোলনের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন কেন? কেন তিনি কোষাঘরে খিল দিলেন? কত গালাগালি তার জন্য শুনলেন, আলোচনা হলো না? স্বদেশী আন্দোলনের যে আইডিওলজি, কোথায় ধাক্কা মারল রবীন্দ্রনাথ? এই যে বন্যুৎসব, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গিয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়ে কেঁদেছেন রবীন্দ্রনাথ। আর উৎপাত, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সামনে বিলিতি কাপড় পরানো হচ্ছে, আর বিকৃত চিৎকার সহ্য করতে পারছেন না কবি। বৈশ্বিকতার নামে মানবতার অসম্মান বিরা দিয়েছে তাকে, কিন্তু পারেননি, বেরিয়েছে তাদের মুখোমুখি দাঁড়াতে। কারণ তিনি তো রাজনীতিবিদ নন, তাই পাল্টা গালাগালি করা সে অভ্যস্ত নেই। অনেক দিন ঘরে বন্ধ থেকে তারপরে জবাব দিলেন ঘরে বাইরে লিখে। ঘরে বাইরেটাই হচ্ছে তার জবাব। কেন রবীন্দ্রনাথ পালিয়ে গেছিলেন তার জবাব আমি বলছি না, ঘরে বাইরে বললেন। সেই জন্য এই রবীন্দ্রনাথকে বুঝতে গেলে খণ্ডিতভাবে বোঝা যাবে, নানাভাবে বুঝবেন। এইটা হচ্ছে আমার একটা বড়। আর একটা কথা, একটা মানুষ সবসময় এক কথা বলেন না, বলতে পারেন না। রবীন্দ্রনাথকে আমরা যে যার মতো সুবিধে মতো ব্যবহার করি। আরে জুতো বিক্রি করবে, সেও ওড়াগা বা দুটি বলে রবীন্দ্রনাথের থেকে একটা খুঁজে দিয়ে বিজ্ঞাপন দিচ্ছি আমরা। কিন্তু রবীন্দ্র দর্শনটা কি ভাবার চেষ্টা করছি না, খণ্ডিত রবীন্দ্রনাথকে আমরা ব্যবহার করছি। রবীন্দ্রনাথ লিখেছেন যে একটা মানুষ যিনি দীর্ঘদিন ধরে চিন্তা করেছেন নতুনতর পরিস্থিতিতে, তার চিন্তার মধ্যে বৈপরীত্য আসতেই পারে। সময়ের প্রেক্ষিতে সেগুলো বিচার হওয়া দরকার। আমি রবীন্দ্রনাথের কথাটাকে একটু পাল্টে নিয়ে বলি, টেগোর মাস্ট বি আন্ডারস্টুড ইন প্রপার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। কোন সময়ে দাঁড়িয়ে তিনি বলছেন, কোন ঘটনা প্রবাহ তাকে কোন জায়গাটা দাঁড়াতে বাধ্য করছে, এইটাকে আমাদের কিন্তু বুঝতে হবে। তাই পার্শিয়াল অ্যাপ্রোচ, এই পার্শিয়াল অ্যাপ্রোচ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের মানে গোড়ার কথা বা শুরুর কথা। আমার এই কথাকে ভায়োলেট করে আমি একটা লিস্ট এখানে রেখেছি। আমার কথাটা ভায়োলেট করছি,
টেগোরকে কয়েকটা লেখার মধ্যে আটকে রাখা যাবে না। টেগোরকে তার সব লেখার ধরেই, তার সব কাজ ধরেই বিচার করতে হবে। তবুও যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী, সেজন্যে আমাদের মনে রাখতে হয় যে তার কোন লেখাগুলো এক্সপ্লিসিটলি পলিটিক্যাল, মানে তার রাজনৈতিক ভাবনাটা কোন লেখাগুলো পড়লে একটু বেশি স্পষ্ট হবে আমাদের। তার মানে এই নয় যে এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। রবীন্দ্রনাথের সব লেখার মধ্যেই তার জীবনটা, তার দর্শনটা ছড়িয়ে আছে। আমি কয়েকটা স্পেল আউট করার চেষ্টা করেছি। এইগুলো তার মন্ত্রী অভিষেক, তার স্বদেশী সমাজ, আত্মশক্তি, রাজা প্রজা, সমূহ, স্বদেশ, সমাজ, ন্যাশনালিজম, কালান্তর, এগুলোর মধ্যে তার রাজনৈতিক যে ভাবনাটা আমরা বেশি বেশি করে পাবো। অন্যগুলো কিন্তু অবহেলা করা যাবে না। এইবার আমরা বললাম যে রবীন্দ্রনাথের এই দিকটা কিছুটা অবহেলিত তো রয়ে গেছে। শুরুটা কিন্তু রবীন্দ্রনাথের জীবনকালে হয়েছে, আমি এটা বলেছি, যেখানে তিনি এই কথাটা খুব স্পষ্টভাবেই বলেছেন, এই যে আনফর্চুনেটলি ইজ মোর টকড অফ, লেস নোন অ্যান্ড আন্ডারস্টুড। কথাটা আমি আগেই বলে দিয়েছি, আর দেখার দরকার নেই। এর পরবর্তী সময়ে আমরা অনেকের কাছ থেকে রবীন্দ্রনাথের এই দিকটা নিয়ে লেখাপত্র আমরা পেয়েছি। তার মধ্যে ধ্রুবজ্যোতি প্রসাদ মুখোপাধ্যায়, কুশবন সরকার, ক্ষীরমোহন সেহাদ্রিশ, এরা যেমন রয়েছেন, তেমনি নেপাল মজুমদার, অরবিন্দ পোদ্দার, মুখরাজ আনন্দ, হুমায়ুন কবির, অমর্ত্য সেন, পার্থ চ্যাটার্জি, বিজয়ী সরকার, অমর্ত্য দাস, এরাও আছে। আমি সবারই বইপত্রের নাম টাম ইত্যাদি আমি বিস্তারিত করছি না সময়ের জন্য। তবে এইটা বলবো আমি, সেটা হচ্ছে নেপাল মজুমদারের, যেহেতু জাতীয়তা নিয়ে আমি এতটা আলোচনা করি, সখণ্ডে ভারতের জাতীয়তা, আন্তর্জাতিকতা এবং রবীন্দ্রনাথ, নেপাল মজুমদারের দেশ পাবলিকেশন থেকে বেরিয়ে একটা অনবদ্য সংযোজন এই ক্ষেত্রে আমরা বলি। এখন টেগোরের পলিটিক্যাল আইডিয়াস নিয়ে আমার কথা, এতক্ষণ কিন্তু ভূমিকার কয়েক পুস্তক। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, ধার করেই বলছি, ধারটা অমর্ত্য সেনের কাছে, যে রবীন্দ্রনাথের যত লেখাপত্র একজন সোশ্যাল সায়েন্সের ছাত্র হিসেবে কোনটার আবেদন সব থেকে বেশি আপনার কাছে ব্যক্তিগত অনুভব? আমি বলবো চিত্ত যেটা হয় সত্য, মুক্ত যেটা সেই, জ্ঞানী যেটা মুক্ত। কেন? টেগোরস আইডিয়া অফ ফ্রিডম, যেটা তার অন্যান্য সমস্ত রাজনীতি এবং সমাজ ভাবনার কেন্দ্রে রয়েছে, সেই আইডিয়া অফ ফ্রিডম এই জায়গাটায় ধরা আছে, টিউন করা আছে দাদা। ওই জন্যে এইটা আমার সব থেকে বেশি পছন্দ। আর এইটার কথা বলতে গিয়ে অমর্ত্য সেন, টেগোর অ্যান্ড হিজ আইডিয়া অফ ইন্ডিয়া অ্যান্ড ইন ইন্ডিয়া, এই লেখায় তিনি বলছেন যে ইট ওয়াজ অফ দ্য, এইখানে কোটেশন মার্কটা পড়েনি, ফর টেগর it was of the highest importance that people be able to live and reason in freedom. His attitude towards politics and culture, nationalism and internationalism, tradition and modernity can all be seen in the light of this belief. But this should be our starting point about Tegor. আবার বোধহয় আমরা কেউ কেউ ফার্স্ট সেশনে ফিরে যেতে বলছিলাম। আমি বলেছি, আমার প্রস্তাব কাছে ছিল, যদি কারো প্রশ্ন থাকে এই সেশনের পরে থাকলে আই এম ফ্রি, যতক্ষণ চাও, যারা চাও আলোচনা হতে পারে। এখন সেটা নয়, কিন্তু তবুও কিছুটা হলেও ফিরে আসছি টেগরস পারসেপশন অন ন্যাশনাল। তা এই ফিরে আসতে গিয়ে প্রথম বলি যে এই মানুষটা বাংলা কম জানতেন, জানো তো? রবীন্দ্রনাথ, যাই না কেউ মানতে পারো, বাংলাটা বোধ হয় কম জানতেন। আমি এই কথাটা একাধিক জায়গায় বলে, সাহস হয়নি মানুষটা শব্দটার বাংলা। ন্যাশনালিজম শব্দটা আমরা অবলীলাক্রমে বাংলায় জাতীয়তাবাদ বলছি। রবীন্দ্রনাথের কোনো লেখা দেখাতে পারবে না যেখানে ন্যাশনালিজমের বাংলা উনি জাতীয়তাবাদ লিখেছেন। বাংলা যেখানে লিখেছেন সেখানেও ন্যাশনালিজম, নেশান, এইগুলোই লিখেছেন। তাই মজা করে বললাম উনি বোধহয় বাংলা কম জানতেন, ওই জন্য তার সাহস হয়নি আর কি। আসলে আমরা অনেকে জানি না
যে কোন পার্সপেক্টিভ থেকে ন্যাশনালিজম নিয়ে তিনি কলমটা ধরেন। এটা আসলে ওর কোনো প্রবন্ধও নয়। আমি নামটাম না করে বলছি, একটা ইন্টারভিউ বোর্ডে তো একজন ক্যান্ডিডেট এসছেন, ঘটনা বা দুর্ঘটনা চক্রে আমি ছিলাম সেই বোর্ডে, তো রাধারমণবাবু ছিলেন। তিনি ন্যাশনালিজম, রবীন্দ্রনাথের এগোস ন্যাশনালিজমের উপর একটা বই লিখছেন। তার পরিপ্রেক্ষিতেই রাধারমণবাবু ইনিশিয়েট করেছেন প্রশ্নটা, আচ্ছা এই যে রবীন্দ্রনাথের ন্যাশনালিজম নিয়ে আপনি বই লিখলেন, রবীন্দ্রনাথের কোন কোন লেখাগুলো আপনি নিয়েছেন, স্টাডিতে কোন কোন ন্যাশনালিজম সম্পর্কে? হ্যাঁ, ন্যাশনালিজম সম্পর্কে রবীন্দ্রনাথের যে লেখাগুলো সেগুলো কি গল্প না কবিতা না প্রবন্ধ? আমি ভুল করে দিই নাকি বক্তৃতা? আমাকে রাধারমণ থামিয়ে দিলেন, মানে ডোন্ট গিভ হিম এনি ফার্দার ক্লু। আমি চুপ করে গেলাম। তিনিও জানেন না তিনি নাকি বই লিখেছেন ন্যাশনালিজম নিয়ে, যে এগুলো আসলে তার 3টে বক্তৃতার সংকলন। জাপানে এবং আমেরিকাতে যে 3টে বক্তৃতা তিনি দিয়েছিলেন ন্যাশনালিজম নিয়ে, রবীন্দ্রনাথের ন্যাশনালিজম নামে যে বইটা পাওয়া যায়, এটা এই 3টে বক্তৃতার সংকলন। এটা সম্পর্কে একজন বিশিষ্ট ঐতিহাসিক এবং চিন্তাবিদ, যার ইন্ডিয়া আফটার গান্ধী নিয়ে আমরা অনেক পড়াশোনা করছি, রামপুর, তিনি কি লিখছেন? That little book marked the beginning of a wide-ranging engagement with the question of how different countries and civilization should relate to one another. আমি ন্যাশনাল রিলেশনসের কথা বলছি, সকালবেলা ন্যাশনাল রিলেশনশিপের কথা বলছিলাম, বিভিন্ন জাতিসত্তার পারস্পরিকতার কথা বলছিলাম। তো এই ছোট্ট বইটি কিভাবে সেই ন্যাশনাল রিলেশনকে আনফোল্ড করছে, এটা আজকে রামগুহর মতো ঐতিহাসিক বা চিন্তাবিদ তাদেরকেও আজকে ধাক্কা মেরে নতুন করে ভাবাচ্ছে, এটাই আমি বলছি। তো এরপরে অর্থাৎ ক্রিয়েটিভ ইউনিটি কিংবা জাপান যাত্রী কিংবা টকস অন চায়না, এগুলোর মধ্যেও এই ভাবনাটা বিকশিত। নেশন শব্দের তার সংজ্ঞাটাও আমাদেরকে নতুনভাবে ভাবিয়েছে। এ নেশন in the sense of the political and economic union of a people. Again, please notice, উনি শুধু পলিটিক্যাল বলছেন না, উনি পলিটিক্যাল and economic union of the people তার কথা বলছেন, এবং সেখানে বলছেন that aspect which a whole population assumes when organized for a mechanical way. Our point out the very calm, mechanical, অর্থাৎ ন্যাশনালিজমের মধ্যে যে একটা যান্ত্রিকতা, এই যান্ত্রিকতার দিকটা কবি আমাদের সামনে বড় করে তুলে ধরছে। তিনি আরো বলছেন এটা এত বেশি ওয়েস্টার্ন ওরিয়েন্টেড একটা কনসেপ্ট, যেটা দিয়ে আমরা নিজেদের বোধহয় বুঝতে পারবো না, বোঝাতে পারবো না। দেখো পরের কোটেশনটা, দি পলিটিক্যাল সিভিলাইজেশন which has sprang up from the soil of Europe and is overturning the whole world. It is carnivorous and cannibalistic in its tendencies. সাংঘাতিক কথা। এরই কনক্লুশনটা বললেই যথেষ্ট, ব্যাখ্যা দরকার নেই। ন্যাশনালিজম ইজ এ গ্রেট মিনেস, ভালো জিনিস নয়, এটা একটা অভিশাপ। তাহলে আমরা যে জাতীয়তাবাদকে যেভাবে দেখছি, উনি কিন্তু অন্যভাবে দেখছেন। প্রসঙ্গক্রমে লোক সামলাতে পারছি না, দেখো ইন্টারেস্টিং কথা, আসবো ওই প্রসঙ্গে। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রয়াণে গান্ধীজি একটা সংবাদ দেন, তো সেটা নিঃসন্দেহে খুব ক্যাচি, কিন্তু গান্ধীর কথা নিয়ে খুব তর্ক হয়েছে। উই লস্ট অ্যান আর্ডেন্ট ন্যাশনালিস্ট। গান্ধী তার সংবাদটায় বলেছিলেন যে একজন মহান জাতীয়তাবাদীকে আমরা হারালাম। খুব বিতর্ক হয়েছিল। আবার প্রশ্ন, রবীন্দ্রনাথ জাতীয়তাবাদী ছিলেন তো? বোঝা গেল রবীন্দ্রনাথ জাতীয়তাবাদী ছিলেন তো। আর অতি সম্প্রতি একটা বই বেরিয়েছে, আমাদের খুব পরিচিত ভাতৃপ্রতিম, হয়তো চিনতে পারে, অন্যরাও চিনতে পারে, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় একটা বই লিখেছেন। আমি বইয়ের ভেতরে যাবো না, শিরোনামটা বলবো।
রবীন্দ্রনাথের জাতীয়তা বিরোধী স্বদেশ প্রেম, সেতু প্রকাশনী থেকে বইটা বেরিয়েছে খুব সম্প্রতি, বোধহয় এখনো 1 বছর হয়নি, 6 মাস কভার হবে। রবীন্দ্রনাথের জাতীয়তা বিরোধী স্বদেশ প্রেম, অর্থাৎ রবীন্দ্রনাথ স্বদেশ প্রেমিক ছিলেন কিন্তু জাতীয়তা বিরোধী ছিলেন। দেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইমার্জ। তাহলে দেশপ্রেম যদি আমরা ইংরেজি করি প্যাট্রিয়টিক, আর এটা যদি ইংরেজি করি ন্যাশনাল, তাহলে এ দুটো কি পরস্পরের পরিপূরক না পরিপূরক? একজন মানুষ কি করে দেশপ্রেমিক হয়ে জাতীয়তা বিরোধী হতে পারে? ভেরি পার্টিনেন্ট কোশ্চেন। সেই জায়গাটা দেবজ্যোতি এক্সপ্লোর করার চেষ্টা করেছেন, আমরাও কিছুটা আসবো, কিন্তু এখানেই তার ইঙ্গিতটা পাচ্ছি। ইউরোপে যে জাতীয়তাবাদ মাথা তুলে দাঁড়িয়েছে, ইউরোপে যে জাতীয়তা মাথা তুলে দাঁড়িয়েছে তা কিন্তু মানব সভ্যতার ভয়ঙ্কর শত্রু, অনেকটা নরখাদকের মতো। এবং এই যে উপলব্ধিতে তিনি পৌঁছেছেন তার একটা ইন্টারেস্টিং পারসেপশন, সেখানে আমি তো কবি বলে তাকে ভুলেই যাই। বাণিজ্য এখন আর বাণিজ্য নহে, সাম্রাজ্যের সঙ্গে বহুদিন পূর্বেই তার গান্ধর্ব মতে বিবাহ সংগঠিত হয়ে গেছে। সাম্রাজ্য এখন আর, আরে বাণিজ্য এখন আর নিছক বাণিজ্য নয়, সাম্রাজ্যের সঙ্গে বহুদিন আগেই তার গান্ধর্ব মতে বিবাহ সংগঠিত। তাই বাণিজ্যের সাথে সাম্রাজ্যের যে সম্পর্ক তিনি আবিষ্কার করতে পারেন, তিনি শুধু কবি নন, তিনি সমাজ বিজ্ঞানী। রবীন্দ্রনাথ এইটা করতে পেরেছে। চীনে মরণের ব্যবসা। চীন কাঁদিয়া কহিল আমি অহিফেন খাইব না। ইংরেজ বণিক কহিলেন সে কি হয়, এই বলিয়া জোর করিয়া বেয়নার দিয়া তাহার মুখে অহিফেন বুঝিয়া দিল। সে একটু ধাতস্থ হইলে ইংরেজ বণিক কহিলেন যে অহিফেন খাইলে তার পয়সা দাও। সাম্রাজ্যবাদী বাণিজ্যের এই যে স্বরূপ, এই স্বরূপটা আবিষ্কার করতে পেরেছিলেন বলেই আগের সেশনে বলেছি, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, রোগে রোগে ঘটেছে সংঘাত। তাহলে কিভাবে ইউরোপে যুদ্ধের দামামা বেঁধেছে জাতীয়তার নাম ধরে, জাতিপ্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, কিভাবে ধর্মকে বলের বন্যায় ভাসিয়েছে। এবং শেষ দিকে এসে, জীবনের শেষ দিকে নাগিনীরা দিকে দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইতে ব্যর্থ করিয়া। একেবারে শেষ পর্যন্ত আরো জেনে নাও সভ্যতার সংঘাত। আজকে আমরা সভ্যতার সংঘাত নিয়ে কথা বলছি। লজ্জা হয় তারা রবীন্দ্রনাথকে আমরা পড়াতে পারিনি তাদের। রবীন্দ্রনাথ সভ্যতার সংকট দেখেছিলেন, আর সেই সংকটকে ভুলে গিয়ে আজকে আমরা হান্টিংটনের সভ্যতার সংঘাত নিয়ে কথা বলছি। তাহলে এই জায়গা থেকে আমি বলতে চাইছি যে তিনি নেশনটাকে কিভাবে দেখেছেন আমাদের দেখার দরকার। ওয়েস্টার্ন নেশন অ্যাক্টস লাইক এ ড্যাম to check the free flow of the Western civilization into the country of no nation. তাহলে ওয়েস্টার্ন সিভিলাইজেশন কি করছে? মানুষের সভ্যতাকে বিস্তারের পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এক দেশের সঙ্গে আর এক দেশের সম্পর্ক, যারা নেশন নিয়ে মাথা ঘামাচ্ছে না তাদের সাথে সম্পর্কটা বাধা পাচ্ছে। এবং এই সিভিলাইজেশন পরিণত হচ্ছে কিসে? সিভিলাইজেশন অফ পাওয়ার। therefore it is exclusive, সব কিছুকে নিজের মধ্যে সে আত্মস্থ করতে চাইছে। আর তার পরের কথাটা, ইট ইজ ন্যাচারালি আনউইলিং টু ওপেন ইটস সোর্সেস অফ পাওয়ার। সবটা তো আমার ডোমেইন, আমি তো ছাড়বো না। তাই বিজ্ঞান আমার কুক্ষিগত থাকবে, তাই রিসোর্স ধরে রাখতে চাইছি টু দোজ হুম ইট হ্যাজ সিলেক্টেড ফর ইটস পারপাস অফ এক্সপ্লয়েশন। তোমাকে যদি আমি বিজ্ঞানের শক্তিতে উজ্জীবিত করি, তোমাকে শোষণ করবো কি করে? তাই বিজ্ঞানের শক্তিকে আমি কুক্ষিগত রাখবো যাতে তুমি আমার অদানত থাকতে পারো। এটাই তিনি তার জাতীয়তাবাদের যে মূল্যায়ন, যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে তিনি দেখাতে চান। তাহলে এইটা এক ধরনের সেলফ আইডোলেটরি তিনি বলছেন, এটা এক ধরনের ভুল উপাসনা, এটা মানুষকে বিপদগামী করছে, এটাই তিনি দেখাতে চেয়েছেন। তাই বলছেন, those who have any faith in man cannot but fervently hope that the tyranny of the nation will not be restored to all its former teeth and claws. ওর নৌদাগটাকে আর রাখতে দেওয়া যাবে না, ওর নৌদাগটাকে ভেঙে দিতে হবে। To its far-reaching iron arms and its immense inner cavity, all stomach and no heart,
এর কোনো হৃদয় নেই। আর কি, দ্যাট ম্যান উইল হ্যাভ হিজ নিউ বার্থ দ্য ফ্রিডম অফ হিজ ইন্ডিভিজুয়ালিটি ফ্রম দ্য এনভেলপিং ভেগনেস অফ অ্যাবস্ট্রাকশন। তাহলে ওই যে একটা বিমূর্ত নেশনের ধারণা, সেখান থেকে মানুষকে যদি বের করে আনতে আমরা না পারি, তাহলে মানুষ তার আপন মহিমা সে প্রতিষ্ঠা পাবে না। সেই জন্যে the truth is that the spirit of conflict and conquest is at the origin and in the center of Western nationalism. পশ্চিমী জাতীয়তার কেন্দ্রে কি আছে? স্পিরিট অফ কনফ্লিক্ট অ্যান্ড কনকোয়েস্ট। তাই তিনি বলছেন যে ইটস বেসিস ইজ নট সোশ্যাল কোঅপারেশন, সামাজিক সহযোগিতার মধ্যে নেই। ইট হ্যাজ ইভলভড এ পারফেক্ট অর্গানাইজেশন অফ পাওয়ার বাট নট স্পিরিচুয়াল আইডিয়া। এটা একটা ক্ষমতার তত্ত্ব, ন্যাশনালিজম একটা ক্ষমতার তত্ত্ব, এইভাবেই তিনি এটা দেখছেন। এখন এই ভারতবর্ষে তিনি এসছেন, এতক্ষণ যে কথা তিনি বলছিলেন সেটা ইউরোপের জাতীয়তা। ভারতের ক্ষেত্রে কি বলছেন? ওসব জাতীয়তার যে গল্প আর আমরা ভারতের পুরনো ইতিহাসের যে গল্প করি, এ দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা ভুল করে হাজার হাজার বছরের গল্প করি। আরে জাতীয়তার জন্ম কবে হয়েছে? জাতীয়তার জন্ম তো বড় জোর তুমি পিছিয়ে গেলে সপ্তদশ শতকে। সপ্তদশ শতকের আগে তো জাতীয়তাবাদের গল্প হয়নি, তার তো জন্মই হয়নি এই যে অ্যাজ পলিটিক্যাল আইডিয়া। অর্থাৎ তুমি হাজার হাজার বছর আগে কি ছিল, ভারতের জাতীয়তা ছিল কিনা, এই গল্প তো মিনিংলেস। তো সেই জন্য তিনি বলছেন যে ইন্ডিয়া হ্যাজ নেভার হ্যাড এ রিয়েল সেন্স অফ ন্যাশনালিজম, ইভেন দো ফ্রম চাইল্ডহুড had been taught that idolatry of nation is almost better than reverence for God and humanity. অথচ আমাদের এমনভাবে জাতীয়তা পুজো করতে শেখানো হয়েছে যে সেটা যেন ঈশ্বর এবং মানবতা তার থেকে অনেক বড়। I believe I have outgrown that teaching and it is my conviction that my countrymen will gain truly their India by fighting against that education which teaches them that country is greater than humanity. দেশপ্রেমিক রবীন্দ্রনাথ হ্যাঁ এই ভাষায় কথা বলতে, মানবতা আমার দেশের থেকে বড় হতে পারে, আর সরি আমার দেশের থেকে মানবতা অনেক বড়। আমার দেশের থেকে মানবতা অনেক বড় জিনিস। আমি মানবতার জন্য আমার দেশকে বিসর্জন দিতে পারি, কিন্তু দেশের জন্য আমি মানবিকতাকে বিসর্জন দিতে পারি। তাহলে এই আইডিয়াটা অনেক বড়। তাই এই অর্থে আবার ভেবে দেখো যে রবীন্দ্রনাথকে প্যাট্রিয়ট বলবে কিনা। আমি জানি এগুলো আমাদের মনের মধ্যে কন্ট্রাস্ট হবে, যে রবীন্দ্রনাথকে আমি দেশপ্রেমিক বলবো কিনা, জাতীয়তাবাদ তো নয় বলে দিয়েছি, কিন্তু দেশপ্রেমিক বলবো কিনা এটাও ভাবতে হবে এই কথাটা শোনার পর। হচ্ছে আমি মানবতাকে অনেক উচ্চ মূল্য দিই। তাই তিনি বলেছেন এইটাকে একটা উপমা হিসাবে, আমি হীরের মূল্যে কাঁচ কিনব, আমি হীরের মূল্যে কাঁচ কিনবো না। আমার কাছে মানবিকতা সেটা হিরে, আর তোমাদের মেকি দেশপ্রেম এটা হচ্ছে কাঁচ। তাই আমি হীরের মূল্যে আমি কখনো কাঁচ কিনবো না। এই জায়গা থেকেই তিনি ন্যাশনালিজমের যে দিকটা বলতেছেন। তাই বলছেন যে if any Indian accepts the universality and totality of the claims and principles of nationalism and nation state, she unknowingly places himself herself against him. সাংঘাতিক কথা আশিসবন্ধী বলে দিচ্ছে। তো তুমি যদি মনে করো যে আমার মানবিকতা, আমার সার্বজনীনতা তার থেকে আমার দেশ বড়, তাহলে তুমি জ্ঞানত বা অজ্ঞানত টেগোরের বিরুদ্ধে কথা বলতেই পারো। কিন্তু টেগোর এই কথা বলতেন, এবং সেক্ষেত্রে তোমায় মনে রাখতে হবে ইন রিজেক্টিং টেগোর one rejects an important part of modern consciousness in India. শেষ কথাটা একটু আমি মাইন্ড যে টেগোরের বিরুদ্ধে তুমি যেতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তোমায় মনে রাখতে হবে আধুনিক যে ভারত চেতনা তুমি তার বিরুদ্ধে। অর্থাৎ তুমি তোমার প্যারোকিয়ালিজম নিয়ে বসে থাকলে দেশ নামক এক বিমুক্ত সত্তা, তার মধ্যে তুমি আটকে গেলে, তার বাইরে আর তুমি যেতে পারলে না। তুমি আন্তর্জাতিকতাবাদী, তুমি বিশ্বপ্রেমিক, তুমি মানবপ্রেমিক, এসব বলার যৌক্তিকতা তুমি হারালে। এ কথা মনে রেখে তুমি টেগোরের বিরোধিতা
নিশ্চয়ই করতে পারো। আশিস নন্দী এই কথাটাই আমাদের বলছে। তাই প্যাট্রিয়টিজম এবং ন্যাশনালিজম এর নুয়ান্সেস যদি আমরা দেখি, তাহলে আমরা একটা কনফিউশনে কিন্তু পড়ে যাই। কনফিউশনটা কোথায়? কনফিউশনটা হচ্ছে আমরা তো দুটো শব্দকে সমার্থক করে নিয়েছি, ইন্টারচেঞ্জেবলি দুটো শব্দকে ব্যবহার করি, দেশপ্রেম আর জাতীয়তা। এইখানে একটা বড় কনফিউশনে আমরা গেছি। এখানেই আমি বলতে চাইছি যে টেগোর কিন্তু কোনো অ্যাবস্ট্রাকশনের জগতে নেই। প্রথম ক্লাসে আমি বলেছি, সেটা বিশেষ করে ছাত্ররা বসে আছে তো, ওরা একটা বিখ্যাত প্রবন্ধ আছে, ছাত্রদের প্রতি সম্ভাষণ। এই ছাত্রদের প্রতি সম্ভাষণে খুব পরিষ্কার করে দেশ সম্পর্কে তার আইডিয়া দেখে, এটা রবীন্দ্রনাথ বলেছে। তা দেশ সম্পর্কে আইডিয়া যদি হয়, হিমালয়ের শীর্ষ দেশে বিনা বাহাদুরতা ভারত মাতা, রবীন্দ্রনাথ দেশপ্রেমিক নন। তিনি ঘোষণা দিয়ে বলছেন তিনি দেশপ্রেমিক নন। কিন্তু দেশ বলতে বোঝায়, পরের কথাটা আমি রিপিট করছি, পল্লীর পানাপুকুরের ধারে জীর্ণ গৃহাগ্রস্ত শিশুকে কোলে নিয়ে মা যখন অর্থহীন আপন শূন্য ভাণ্ডারে দৃষ্টিতে উদাস নয়নে তাকিয়ে থাকেন, সেই ভারত মাতাকে দেখাই, প্রকৃত দেশকে দেখা। পারাচ্ছি না, শুধু বলি দেশ বলতে আগে বোঝায় দেশের মানুষ, তারপর অন্য কিছু। রবীন্দ্রনাথ সেই দেশকে ভালোবাসতেন যেখানে দেশের মানুষকে নিয়ে কথাবার্তা হবে, তাদের আত্মবিকাশের জায়গাটা প্রশস্ত হবে, যে আত্মবিকাশটা তার স্বাধীনতার ধারণায় আছে, সেই জায়গাটাই রবীন্দ্রনাথ দেশপ্রেমী। আর যদি বিমূর্ত দেশপ্রেমের কথা যদি বলো, জিগিরের কথা, দেশপ্রেমের জিগিরের কথা যদি বলো, রবীন্দ্রনাথ দেশপ্রেমী আদৌ ছিলেন না, এই কথাটাই এখানে বলতে চাওয়া হয়েছে। তাই তিনি এন্ড্রুজকে লেখা চিঠিতে খুব স্পষ্ট করে বলছেন, আই লাভ ইন্ডিয়া, বাট মাই ইন্ডিয়া ইজ অ্যান আইডিয়া and not a geographical expression. Therefore, I am not a patriot. I shall ever say my compatriots all over the world. তাহলে সারা পৃথিবীর যারা দেশপ্রেমিক আছে, আমি তাদের সঙ্গে এক আসনে বসতে পারি। কিন্তু দেশ বলতে আমাকে যদি আটকে ফেলা হয় একটা ভৌগোলিক সীমার মধ্যে, তাহলে আমি দেশপ্রেমিক নই। এবং এইটা বলার পরে তিনি আবার আশঙ্কা করে লিখেছিলেন, এন্ড্রুজকে লেখা এই চিঠিতেই আছে যে I am afraid to say that I may be rejected by my countrymen when I shall return home. আমি যখন দেশে ফিরবো, তখন আমার দেশের লোকে হয়তো আমাকে বর্জন করবে, তবুও এই কথা আমাকে কিন্তু বলতেই হবে। এই কথাটা তিনি ভবিষ্যতে তা আমি ন্যাশনালিজম ছেড়ে দিয়ে আমি বলি, খুব অল্প কথায় বলবো, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেন? আজকের দিনে পোস্ট কলোনিয়াল থিঙ্কিং নিয়ে নানা কথা হচ্ছে, আমি ঢুকবো না, খুব বড় জায়গা। তা এই যে উত্তর ঔপনিবেশিকতাবাদের যে রাজনীতি নিয়ে আমি কথা বলছি, সেখানে টেগোর আমাদের কাছে আসছেন একটা নতুন ব্যঞ্জনা নিয়ে। এখানে তো কেউ আগ্রহী হলে আমি আই ক্যান জাস্ট রেফার যে আমার ওই বইতে ঠিক এই বিষয় নিয়ে প্রফেসর দত্তগুপ্ত কলম ধরেছেন, রবীন্দ্র ভাবনায় পূর্ব এবং পশ্চিম, সেটা একটু পড়ে নেওয়া যেতে পারে। তা সেখানটা এই যে বলতে চাওয়া হয়েছে, এই ক্রিয়েটিভ ইউনিটিতেও রবীন্দ্রনাথের নিজের লেখা এটা পাবে। আর রামগুহ আমাদের পরামর্শ দিয়েছেন যে আগে ন্যাশনালিজমটা পড়ে নিয়ে তারপরে যদি ক্রিয়েটিভ ইউনিটিটা পড়া যায়, তাহলে আমরা রবীন্দ্রনাথের এই জায়গাটা আমরা ভালো করে বুঝতে পারবো। আর সেটা বুঝতে গেলেই রবীন্দ্রনাথের এই ভয়টা কেন, সেটাও আমরা বুঝব। প্রসঙ্গত আমি উল্লেখ করি গান্ধী রবীন্দ্রনাথের কথা। আমি সব্যসাচী বাবুকে ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞতা জানিয়েছিলাম, ওনাকে একটু এরকম একটা বক্তৃতা করার জন্য ডেকে এনেছিলাম নেতাজি সুভাষ বোস মেমোরিয়াল লেকচার দিতে। আমি বললাম যে স্যার, আমি একটা কাজ করছি, আপনার বইটা আমার খুব কাজে লেগেছে। হ্যাঁ, কোনটা অনেক কথা হলো। সব্যসাচী ভট্টাচার্য একটা সংকলন করছে, পোয়েট অ্যান্ড মহাত্মা। শিবাজি ওটাকে আবার উল্টে নিয়েছেন ওর থিসিসে, মহাত্মা অ্যান্ড দ্য পোয়েট করেছে।
মানে সব্যসাচী বাবুর যে বইটা, সব্যসাচী বইটা, এটা হচ্ছে পোয়েট অ্যান্ড মহাত্মা, আর শিবাজির গবেষণা হচ্ছে মহাত্মা অ্যান্ড দ্য পোয়েট। তবে শিবাজির গবেষণার ক্ষেত্রটা অনেক বড়, আর সব্যসাচী বাবুর একটা গবেষণা গ্রন্থ নয়, একটা গ্রেট ডিবেট, টেগোর গান্ধী ডিবেট। আমি সহজ বাংলায় বলি, একটা পত্রযুদ্ধ, পাল্টা চিঠি লেখ, এই পত্রযুদ্ধের মানে সংকলন সব্যসাচী করেছে, ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে বেরিয়ে সংকলন। সেখানে এই বিষয়টা নিয়ে দিয়েছেন গান্ধীর ইস্টার্ন ওয়েস্ট সম্পর্কে ধারণা আর রবীন্দ্রনাথের ইস্টার্ন ওয়েস্ট সম্পর্কে ধারণা আকাশ পাতাল ব্যবধান। গান্ধী যদিও আমাদের জানলাটা খোলা রাখতে বলেছেন যাতে বাইরের বাতাস একটু একটু করে ঢুকতে পারে, কিন্তু গান্ধী একজন পশ্চিমমুখী, গান্ধী একজন পূর্বমুখী চিন্তা। গান্ধীর মুখটা কিন্তু প্রাচীন ভারতের দিকে, অতএব সেখানে এক ধরনের স্বনির্ভরতার উপর গান্ধীজির জোর এটা রয়েছে। এবং সেখানে আমি বলতে চাইছি না, এটা নিয়েও আমার একটা লেখা আছে, দুজনের রুরাল ডেভেলপমেন্ট কম্পেয়ার, সেখানটা পাবে কন্ট্রোভার্সিটা, ওই রাজনীতি ও ভারত ভাবনা বইতে আছে। সেখানে খুব ক্যাজুয়াল ভাষায় বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, গান্ধী পড়তে পড়তে অনেক সময় মনে হতে পারে যে গান্ধী কি আমাদের সেই কথা শোনাচ্ছেন, দাও ফিরে সে অরণ্য। অর্থাৎ চরকার কথা যখন বলছেন, তখন আমি জাস্ট এটা বলছি তোমাদের মনে থাকার জন্য, এই পত্রযুদ্ধটা আমরা চরকা বিতর্ক হিসাবে মনে রাখি। তো তিনি বলছেন, লিখছেন রবীন্দ্রনাথ চিঠিতে, যে অনেকবার মনে হয়েছে যে গান্ধীর কাছে গিয়ে চরকার দীক্ষাটা নিয়ে নিই, কিন্তু মন কিছুতেই সায় দেয়নি। কেন না, চরকা কেটে দেশের মুক্তি আসবে না। আধুনিক সভ্যতার দিকে তাকাতে হবে, পশ্চিমের দিকে তাকাতে হবে, পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধন ঘটাতে হবে, তার মধ্যে দিয়েই মানুষের মুক্তি আসবে। চরকা কাটার প্রতীকী মূল্য, চরকা কাটার প্রতীকী মূল্য কতটা আছে সেটা আমি জানি না, কিন্তু এর প্রায়োগিক মূল্য খুব কম। সত্যের আহ্বান, কল অফ ট্রুথ বলে নিবন্ধ লিখলেন। সেখানে বললেন, গান্ধীজির কণ্ঠে বিধাতা শক্তি জুগিয়েছেন সকলকে আহ্বান করার, কিন্তু তিনি সকলকে আহ্বানও করলেন, কিন্তু একটা ছোট্ট জায়গায় কেন? রবীন্দ্রনাথের প্রশ্ন। তিনি সবাইকে ডাক দিলেন চরকা কাটতে, আমি পেরে উঠলাম না, লিখছে রবীন্দ্রনাথ, সত্যের আহ্বান। তার জবাব গান্ধী তার মতো করে দিলেন, পত্রযুদ্ধ চলতে লাগলো, আমি যাচ্ছি না তার মধ্যে। এবং তাতে কিন্তু একটা কথা না বলে এটা ছাড়তে পারছি না, সেটা হচ্ছে এই যে দুজনের পারস্পরিক শ্রদ্ধাবোধ এতটুকু তোল খাই। গান্ধীও কোনোদিন গুরুদেব ছাড়া তাই কথা বলেননি, আর তার তো মহাত্মা বিশেষণটা সেটাও তো রবীন্দ্রনাথেরই দেওয়া। এগুলো দুজনের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক, তাতে কিন্তু একটুও টোল খায়নি। তাহলে এইটা মনে রেখে পূর্ব এবং পশ্চিমের মেলবন্ধনে যে চিন্তা, সেটা আজকের দিনে আরো বেশি যে প্রাসঙ্গিক হয়েছে রবীন্দ্র ভাবনায়, এটা আমাদের দেখতে হবে। এটার আলোচনায় আমি ঢুকবো কি ঢুকবো না আমার দ্বন্দ্ব রয়েছে, কিন্তু আমি একটা কথা খুব জোরের সঙ্গে আমার ছাত্রছাত্রী বন্ধুদের বলবো, যে রাষ্ট্রবিজ্ঞান পড়তে এসেছো, সময়ের হাত ধরে যেতে হবে, সময়ের হাত ধরে যেতে হবে। টেগোর অ্যাকোয়ার্স নিউয়ার সিগনিফিক্যান্স টুডে। টেগোরের যুগে পড়ে নেই, তার সময়কালে তিনি কতটা এগিয়ে ছিলেন বা ছিলেন না সেটা অন্য কথা। টেগোরের যুগে সিভিল সোসাইটি নিয়ে তর্ক বিতর্ক, আলাপ আলোচনা এগুলো হতো না। আজকের দিনে এটা হচ্ছে, আমরা বলবো রিসার্জেন্স অফ সিভিল সোসাইটি দিলে এটা করছে। তাহলে আমরা ভুলে গেছিলাম সেই কবে হবসের আমল থেকে এটা নিয়ে কথাবার্তা চলছিল,
তারপরে হেগেলের হাতে এসে কিছুটা প্রাণ পেল, গ্রামসি এসে অন্য মাত্রা দিলেন, ইত্যাদি ইত্যাদি, আমরা ভুলেই গেছি। কিন্তু গত 10 বছর ধরে মোটের আলোচনাটা ফিরে এসছে। আর এই আলোচনাটা ফিরে আসার সঙ্গে সঙ্গে টেগোরের স্বদেশী সমাজ নতুন আলোচনার একটা জায়গা পেয়েছে, এবং সেই জন্যে এটা দরকার টেগোরের স্বদেশী সমাজ নিয়ে আলাদা গবেষণা। তো সেখানে তো অমর্ত্যদা খুব সুন্দরভাবে লিখেছেন, আমি শুধু এইটাকেই কেন্দ্র করে কিছু কথা বলছি। টেগোর সার্চ ফর নন স্টেট স্পেয়ার্স in ancient and contemporary India has taken up, not only so that he anticipates many of the recent concerns of civil society, but that he can be profitably used by scholars who want to explore its possibilities in the South. The strengths and limitations of his views on the non-state sphere would not only reveal his complex reactions to colonialism in India, but would additionally enrich the discussions on civil society in the South. চীন দেশে এবং ভারতে রাষ্ট্র নয়, সমাজটাই যে ছিল প্রধান, এটা খুব স্পষ্ট ভাষায় রবীন্দ্রনাথ তার অনেক লেখাতেই এটা বলেছেন। এবং তার জন্যে ভারতবর্ষে অনেকবার আমরা কোট আনকোট বিদেশি শাসনের অধীনস্থ হয়েছি, অনেক সাম্রাজ্যের ভাঙা গড়া আমরা দেখেছি। ইতিহাসে না গিয়েও এক কথায় বলতে পারি, রবীন্দ্রনাথ আমাদের বলতে শিখিয়েছেন যে যত রকমের কনকোয়েস্ট হয়েছে তার সাথে ব্রিটিশ শাসনের, ব্রিটিশ কনকোয়েস্টের মূল ফারাকটা কোথায়? ব্রিটিশ আসার, আপনি বোধহয় ঠিকই বলছেন, পরিবর্তনটা হয়েছে শাসন ক্ষমতার হাত বদল ঘটেছে, সমাজ তার আপন শক্তিতে বলিয়ান থেকেছে। আমাদের সমাজটা কিন্তু নিজের মতো করে এগিয়েছে। ব্রিটিশ প্রথম, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে প্রথম একেবারে ওই আমরা যেভাবে পড়ি ডিস্ট্রাকটিভ অ্যান্ড রিজেনারেটিং রোল, এয়ার দেশাই বোধ আমাদের খুব সাহায্য করতে পারে। সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়া ন্যাশনালিজমে খুব সুন্দরভাবে দেখিয়েছেন কীভাবে আমাদের গ্রামীণ যে সমাজ কাঠামোটা, সেই সমাজ কাঠামোটাই ভেঙে দিচ্ছে এবং একেবারে আমাদের অন্তরাত্মার মধ্যে ঢুকে পড়েছে। আগে হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, রাজপাটে বিরাট রদবদল ঘটেছে, কিন্তু সমাজ তার অস্তিত্বটাকে ধরে রেখেছে। ভারতে ব্রিটিশ শাসন একেবারে আমার অন্তরে গিয়ে থাকা, আর সেই ধাক্কাটা আরো জোরালো কেন হয়েছে? আমরা যারা এটা চাইনি, তারাও যে চেয়েছি কি চাইনি এটা সম্পর্কে স্পষ্ট হতে পারে। আমরা বরং সমাজ মুখাপেক্ষী না থেকে নিজেদেরকে বেশি বেশি করে রাষ্ট্র মুখাপেক্ষী করে গড়ে তুলেছি। আমরা গ্রামের একটা ছোট্ট পুকুর কাটবো, গ্রামের মানুষের প্রয়োজনে রাষ্ট্র করে দেবে, তার জন্যে আমরা দরবার করেছি, মাস পিটিশন করা শিখে গেছি। আগে যে কাজটা আমরা গ্রামে বসেই করতে পারতাম। তাই সোসাইটির যে একটা নিজস্ব ক্ষেত্র আছে, একটা অটোনমাস এরিয়া, এই যে অটোনমি অফ দ্য নন স্টেট সেক্টর, এইটাকে ব্রিটিশ রাজশক্তি ভেঙে খান খান করে দিয়েছে। তাই স্বদেশী সমাজে রবীন্দ্রনাথ এই নন স্টেট সেক্টরটাকে জাগিয়ে তুলতে চেয়েছেন এবং তিনি তার এক্সপেরিমেন্ট, তিনি শুধু কথা বলেননি, তিনি এক্সপেরিমেন্ট করে দেখাতে চেষ্টা করেছেন হাউ ক্যান উই। এবং তার শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন পর্বের কাজকর্মের কথা বলতে গিয়ে বিশেষ করে দীক্ষিত গুপ্তের বই যে গবেষণা রবীন্দ্রনাথের গ্রামোন্নয়ন প্রয়াস, সেখানে খুব স্পষ্টভাবে তিনি দেখিয়েছেন যে বারবার তিনি একথা বলছেন যে আমার খুব সীমাবদ্ধ ক্ষমতা, আমার সেই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি তো ওইদিকে শিলাইদহ, প্রতিশর, সাজাদপুর, আর এইদিকে কালীগ্রাম, আর তার পাশে কয়েকটা মন্দির, এখন যেটা শ্রীনিকেতন, শান্তিনিকেতন, এখানে কিছু এক্সপেরিমেন্ট করে দেখছি। তা আপনারা যদি পারেন, কেউ রাজনৈতিক নেতাদের মিনতি করে বলছেন, আপনারা
এক একটি করে গ্রামের দায়িত্ব নিয়ে আপনারা একটা পরীক্ষা নিরীক্ষা করুন। সমাজ তার নিজের শক্তিতে, বিদেশি শাসকদের দিকে না তাকিয়ে সমাজ তার নিজের শক্তিতে কতটা করতে পারে একটু দেখুন। এই যে আকুতি, এই আকুতির মধ্যে সিভিল সোসাইটিকে ক্রিয়াশীল করা, তার অটোনমাস এরিয়া করে তো। তাই টেগোর অনেক আগে এসব বলে গেছেন, এসব বলে কোনো লাভ নেই, ওটা রবীন্দ্র পূজা। আজকের দিনে টেগরের ভিউটা নিয়ে আমরা কি করতে পারি, সেইটা হচ্ছে টেগরের প্রতি শ্রদ্ধা জানানো। এই জায়গাটাই আমাদের বোধহয় একটু দেখার দরকার আছে। আর এই প্রসঙ্গেই এসে যায় তার স্টেট সোসাইটি ডিস্টিংশনের কথা, তার সোশ্যাল রিকনস্ট্রাকশনের কথা। তাহলে salient point of his philosophy, there is first a significant distinction he used to draw between the sphere of the state and the sphere of the citizen. তাহলে রাষ্ট্রের এলাকা কতটা আজকের দিনে কেন প্রাসঙ্গিক হচ্ছে? রাষ্ট্রের কাজ বেঁধে দেওয়ার কথা আজকে আসছে, রোলিং ব্যাক দি স্টেটের কথা আসছে। অতএব আজকে নিওলিবারালিজমের যুগেও নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, রাষ্ট্রকে আমরা কতটুকু ছাড়বো। আমরা সেই স্ট্রং স্টেটের ধারণায় এখন আর নেই। এখন আমরা ফেরত আসছি পুরনো লিবারালিজমের ধারণা, সেই রাষ্ট্র সব থেকে ভালো, যে রাষ্ট্র সব থেকে কম শাসন করে। আর উন্নয়ন ও দায়িত্ব রাষ্ট্রের নয়, আমরা বলছি বাজারে। কিন্তু বাজারের বিকল্প হিসাবে সিভিল সোসাইটিকে কতটা আমরা দাম দেবো, এই প্রশ্নগুলো নতুন করে আসছে। তাই রাধারমণ চক্রবর্তী তার লেখনীতে, এই লেখাটা আছে, এটা আমি নিয়েছি প্যান্থাম অ্যান্ড ডয়েস, পলিটিক্যাল থট অফ ইন্ডিয়া। এতে রাধারমণ বাবুকে টেগর অন রুরাল সোশ্যাল রিকনস্ট্রাকশন বলে যে লেখাটি আছে, সেখান থেকে আমি নিয়েছি। এখানে তিনি ডিটেল করে বলছেন কি কি কাজ তারা করতে পারে, এবং অবাক হয়ে যাবে এই কাজগুলো সব তিনি করেছেন। এই যে স্কিম অফ থিংস, যে স্টেট কি করতে পারে, রাষ্ট্র কি করতে পারে, ওয়েলফেয়ার রোল কি, এই সমস্ত কাজ, এমনকি এগ্রিকালচার, ব্যাংকিং ইত্যাদি ইত্যাদি কাজগুলো, এইগুলোতে আমরা পাবো রুরাল আপলিফমেন্ট, গ্রামীণ উন্নয়ন বা গ্রামীণ পুনরুজ্জীবন। তার জন্য তিনি কি কি বলছেন। তাহলে এখানে সুধীর সেনের কথাটা আমাদেরকে একটু ভাবার। টেগোরকে তিনি কি আখ্যা দিচ্ছেন? হি ওয়াজ দ্য ফাদার অফ রুরাল আপলিফমেন্ট মুভমেন্ট। এর স্বীকৃতি আছে সুভাষ বোসের কথা। সুভাষচন্দ্র বোস তার আত্মজীবনীতে লিখেছেন যে আমরা যখন রাজনীতি করব বলে মনস্থির করলাম, তখন আমরা একদিন দল বেঁধে গিয়েছিলাম টেগোরের কাছে পরামর্শ চেয়ে। উনি তখন আমাদের এইসব গল্পগুলো বলেছেন। তারপরে যখন আমরা জাতীয় কংগ্রেসে আসলাম, যোগ দিলাম, তখনও এসব কথা আমরা কিন্তু শুনিনি। তার অন্তত 10 বছর পর জাতীয় কংগ্রেসের মঞ্চে এগুলো আলোচিত হয়েছে। তাহলে এক্ষেত্রে জাতীয় কংগ্রেসের অন্তত 10 বছর আগে এসব কথাগুলো আলোচনা হয়েছে। আবার ভারতবর্ষের ক্ষেত্রেও যে মার্তান্ডাম প্রকল্পের কথা বলা হয় দক্ষিণে, সেটাও কিন্তু যখন হচ্ছে তখন রবীন্দ্রনাথের সেকেন্ড ফেজ, শ্রীনিকেতন ফেজের কাজ শুরু হচ্ছে। আসলে তো কাজটা শুরু হয়েছিল ওই শতাব্দীতে, যখন তিনি জমিদারির সঙ্গে আসমানদারিকে মেলানোর চেষ্টা করেছেন। তিনি তো একজন ব্যতিক্রমী জমিদার ছিলেন। তিনি লিখেছেন, জমিদারি আমার কাজ নয়, আসমানদারি আমার কাজ। কিন্তু এটা বলতে গিয়ে জমিদারির সঙ্গে আসমানদারিকে মেলাতে গিয়ে শিলাইদহ প্রতিষ্ঠান সাজাদপুরেই তার ফার্স্ট এক্সপেরিমেন্টটা শুরু হয়েছিল। তাই রবীন্দ্রনাথের পলিটিক্যাল আইডিয়া থেকে এটাকে বাদ দিয়ে কোনো আলোচনা কিন্তু হতে পারে না। সেই জন্যেই এখানে শিবরঞ্জন বাবু লিখেছেন, ফর অ্যাবাউট এ সেঞ্চুরি এগো Tagore pressed before the country a program, what he called Palli Samaj. These included, কি include করছে না? These included the setting up of panchayats for villages or groups of hamlets for settlement of local disputes, development of agriculture and rural industries, provisions for agricultural extension services, building up of roads, wells, canals, barns, etc., organization of cooperative and marketing organizations and grain golas, setting up of rural dispensaries and schools, establishment of community centers and collection of village statistics, etc. এই সমস্ত কাজগুলো হাতে কলমে করেছেন তা না, স্ত্রীর গহনা বন্ধক দিয়ে ছেলেকে এগ্রিকালচার করতে তিনি পাঠিয়েছিলেন।
না বড় চাকরি করবে বলেন, তার সেই অভিজ্ঞতাকে তিনি প্রয়োগ করবেন এগ্রিকালচারকে আরও কী করে উন্নত করা যায়, চাষির জীবনকে কী করে আরও সমৃদ্ধ করা যায় সেই লক্ষ্যে। এবং সেখানে আমার একটা কথা বলতে ইচ্ছে করে যে গান্ধীর সামগ্রিক পলিটিক্যাল আইডিয়ালকে যদি একটা শব্দে ধরতে হয় তাহলে বলতে হয় ট্রুথ ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট ইন গান্ধী। তেমনি রবীন্দ্রনাথকে যদি একটা শব্দে ধরতে হয় তাহলে বলতে হবে আনন্দ। এবং সেই আনন্দটা কোথায় পাবো? ছাত্রদের প্রতি সম্ভাষণে লিখেছেন, একমাত্র আনন্দের সঙ্গে পড়িতে পড়িতে পরিবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পায়। তুমি যদি তোমার লেখাপড়াটা ভালোবাসতে না পারো, তুমি কিছু শিখবেও না, তোমার নম্বরও পাবে। কিন্তু লেখাপড়াটা যদি ভালোবাসতে পারো তাহলে তোমার যান্ত্রিকতা থাকবে না। এই আনন্দের সঙ্গে পড়িতে পড়িতে আনন্দের শক্তি, পরিবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পায়। তেমনি এখানে তিনি বলছেন, দিস ইজ দ্য প্রিন্সিপল অফ সেলফ ডিপেন্ডেন্স, জয় অফ ক্রিয়েশন, সৃষ্টির আনন্দ। তা মানুষকে সৃষ্টির আনন্দে মাতোয়ারা করে তুলতে হবে। নিজেদের যে জায়গা, নিজেদের জায়গাটা নিজেদের চিনিয়ে দিতে হবে। ঘুরে এসে বলি, রাষ্ট্রের মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না। একেই তার ভাষায় বলি আত্মশক্তি। রবীন্দ্রনাথের ভাষায় এটা হচ্ছে আত্মশক্তি নামে ওনার প্রবন্ধ আছে, এটা হচ্ছে আত্মশক্তি। আর ফেরত কি পেলেন? এই জয় অফ ক্রিয়েশন। ও এখানে একটা শব্দ আমায় বলতেই হবে, জয় অফ ক্রিয়েশন, সৃষ্টির আনন্দ। এখানে এর পুরস্কার তিনি কি পেলেন? আমাদের নেতারা বললেন আসলে লোকটার মাথাটা গেছে। বেনথাম প্রমুখ রাষ্ট্রচিন্তাবিদদের লেখাপত্র তো পড়েনি, স্কুল কলেজে তো যায়নি, ওই জন্য বুঝবে কি করে আজকের রাষ্ট্রটা কোথায় দাঁড়িয়ে আছে। খুব শখেতে লিখেছেন যে আমাকে কংগ্রেস ওয়ালারা, এটা এই কথাটা কংগ্রেস ওয়ালারা গালাগালি দিয়ে বলেছেন যে আমি যেহেতু প্রথাগত লেখাপড়া শিখিনি এবং বেনথাম প্রমুখ পণ্ডিতদের স্টেট সম্পর্কে লেখাপড়া করিনি, সেই জন্যে আমাকে বলা হয়েছে যে এসব বিষয়ে অশিক্ষিত। এই তার পুরস্কার মিলেছে। কিন্তু সেই কনটেক্সটে দাঁড়িয়ে আমার সংযোজন হচ্ছে তিনি এইভাবে কাজের মধ্যে দিয়ে গ্রাম শহরের মানসিক দূরত্বটা তিনি কাটিয়ে তুলতে চেয়েছেন। এবং সেখানে তিনি বলেছেন যে আমি গ্রামকে নাকি ফিরিয়ে আনতে চেয়েছি, অস্বীকার করি না। গ্রাম ফিরে আসুক তার আপন মহিমায়, কিন্তু গ্রাম্যতা যেন ফিরে না আসে। আমি ভাবতে বলবো তো, রবীন্দ্রনাথের এটা একটা খুব বিখ্যাত উক্তি। হ্যাঁ, আমি গ্রামকে ফিরিয়ে আনতে চেয়েছি, গ্রাম ফিরে আসুক তার মর্যাদা নেই, কিন্তু গ্রাম্যতা যেন ফিরে না আসে। অর্থাৎ গ্রাম্যতা বলতে রবীন্দ্রনাথ বোঝাচ্ছেন এক পশ্চাৎপদ চিন্তা প্রণালী, যেটা মানুষকে খুব মনরূপ করে তোলে, বিশ্বের দিকে তাকাতে অক্ষম করে তোলে, পূর্ব পশ্চিমের মেলবন্ধনে অসমর্থ করে তোলে। সেই গ্রাম্যতার বিরুদ্ধে তার যে জেহাদ, সেই জেহাদটাই হচ্ছে সেখানে বড় কাজ। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি খুব বিনয়ের সঙ্গে শেষ করতে চাই এই বলে, টেগোরকে আমরা আজকের দিনে প্রাসঙ্গিক বলবো কিনা এটা নিয়ে কেউ ভাববেন একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে, কেউ বলবেন তার সিলেবাসে কি আছে, পরীক্ষায় কি হবে, টেগোর পড়লে না পড়লে কিরকম নম্বর পাবে, হ্যাঁ এসব বলবে। কিন্তু আমি বলি যে টেগোর যে সময়ে দাঁড়িয়ে কথা বলেছিলেন আজকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আমি মার্কসের মতো করেই বলি, টেগোর সব কিছু ঠিক বলেছেন আমি নিজে মনে করি, বাট স্টিল আই ক্লেম মাইসেলফ অ্যাজ টেগোরিয়ান। টেগোর যদি আমরা পড়ি তার সব থেকে বড় রেলেভেন্স হচ্ছে ইট উইল হেল্প আস ফর সেলফ ডেভেলপমেন্ট। নিজেদের আত্মশক্তির উদ্বোধনটা করবে, we shall be able to know ourselves। তো সেই জন্যে আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, সমাজ সভ্যতার বিকাশের জন্য আমাদের বোধ হয় টেগোরকে আরও বেশি করে দেখা দরকার, টেগোরকে আরও বেশি পড়া দরকার। আজকের দিনে যখন জাতীয়তার নামে এক ধরনের অন্ধত্ব
আমাদেরকে আচ্ছন্ন করে দিয়েছে। আমরা সবসময় প্রতিবেশীর বিরুদ্ধে খড়গ আসে। আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি আগে তো ছিল, জানি না এটা বলা আমার সঙ্গত হবে কিনা, আগে ছিল শিক্ষিত মানুষেরা এসব কথা বলতে গেলে মনে করতেন আমাকে বোধহয় কেউ পশ্চাৎপদ ভাবছে। আর এখন তো এসব কথা নিরক্ষর মানুষে কম বলে, এসব কথা আমরা বেশি বলি। এই যে সংকীর্ণ ভেদরেখাগুলোকে আমরা যেন আরো স্পষ্ট করে তুলছি, সেখানে দাঁড়িয়ে টেগোর বোধহয় আমাদের কাছে অনেক অনেক বেশি প্রাসঙ্গিক, এটা আমাদের মনে রাখতে হবে। আর আমাদের নিজেদের জাগিয়ে তুলতে তার স্বদেশী সমাজ, তার রুরাল আপলিমেন্টের ধারণা। সব থেকে বড় কথা হচ্ছে টু গেট রিড অফ এনি কাইন্ড অফ প্যারোকিয়ালিজম। টেগোর যেন আমাদের সত্যিকারের সাথী হতে পারে। আমরা তাতে উই মে লিভ ইন ফেভার অফ রিজন অ্যান্ড ফ্রিডম, যুক্তি এবং স্বাধীনতায় আমরা যেন নতুন করে জেগে উঠতে পারি। তাই আমি প্রতিবার 25শে বৈশাখ কোথাও না কোথাও বক্তৃতা করতে হয়, আমি প্রতিবারই একটু নতুন কিছু বলার চেষ্টা করি। তা আমি এবার কি বলবো আমি এখনো জানি না, ভাবিনি। গতবারে বলছিলাম যে ইফ টেগোর ওয়াজ নট বর্ন, হোয়াট উড হ্যাপেন টু আওয়ার আইডেন্টিটি? এটা ছিল গতবারের বলার বিষয়। আমি বলবো যে এরমভাবে যদি আমরা একটু ভাবতে পারি, শুধু 25শে বৈশাখে মালা দেওয়াটা ননসেন্স, ধূপ জ্বালানোটা ননসেন্স, গলা কাঁপিয়ে গান করাটা ননসেন্স। হ্যাঁ, ওগুলো করার কোনো অসুবিধে নেই, যদি আমরা নিজেদের চিন্তায় এবং কর্মে যদি তাকে গ্রহণ করতে না পারি, ওগুলো ভণ্ডামি। আমি ভণ্ডামির বিরুদ্ধে, আমি তার এই চিন্তাকে, তার প্রাসঙ্গিকতাকে আমার মতো করে আমি রাখলাম। এবার যদি কোনো প্রশ্ন